ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 30 থেকে 40 বছর আগে। সালটা 1985 থেকে 1990 সালের মধ্যবর্তী কোন একটা সময় হবে। আব্দুল খালেক নানা নামে একজন ব্যক্তি ছিলেন। তো উনি ওই সময় একজন পূর্ণাঙ্গ যুবক। ওনার বাড়িও কিন্তু এই বড়চাওনা ইউনিয়নে আর কি। তো আব্দুল খালেক নানা তখন বিয়ে করেছেন বছর দুয়েক। পরিবারের বড় সন্তান হিসাবে পরিবারের সকল দায়িত্ব নানার উপরই ছিল। নানা তখন বেশ সুঠামদেহী, শক্তিশালী এবং অত্যন্ত সাহসীও ছিলেন। উনি তখন বাড়ির আশেপাশে ওনার নিজেদের যে জমিগুলো ছিল আর কি, সেগুলো চাষবাস করতেন। তাছাড়া ওনার 2টি বড় বড় মহিষ ছিল। নানার প্রধান কাজ ছিল মহিষের গাড়ি চালানো। মহিষের গাড়ি দিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র আনা নেওয়াটাই ওনার মূল কাজটা ছিল। মাঝে মাঝে প্রায় সারাদিন নানা মহিষের গাড়ি চালাতেন। এই জন্য দিনের বেলা মহিষগুলোকে ভালো মতো খাবার দিতে পারতেন না, মহিষগুলো ভালো করে খেতে পারতো না। এই জন্য এই মহিষগুলোকে রাতের বেলা খাওয়াতে হতো। রাতে ওই মহিষগুলোকে খাওয়ানোর জন্য নানাকে এই মহিষগুলোকে নিয়ে ঘাসের যেই জায়গাগুলো রয়েছে, ক্ষেতগুলো রয়েছে, সেখানে যেতে হতো। তো মহিষগুলোকে খাওয়ানোর জন্য নানা ওই মহিষগুলোর সাথে সেই জমিগুলোতে যেতেন। মহিষগুলোকে ছেড়ে দিয়ে নানা আশেপাশে কোথাও শুয়ে অথবা বসে থাকতেন। এরপর মহিষগুলো খাওয়া হয়ে গেলে ফজরের আজানের কিছুটা আগে বা পরে উনি বাড়িতে ফিরতেন। কখনো কখনো গভীর রাতেও ফিরতেন। তারপর উনি কিছুক্ষণ ঘুমাতেন, মহিষগুলোও বিশ্রাম করতো, ঘুমাতো। এরপরে একটু বেলা করে বাড়ি থেকে বের হতেন। তো এরকমই একবার নানা মহিষগুলোকে রাতে খাওয়ানোর জন্য বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরের একটি জায়গায় যান। নানা রাতে যাওয়ার সময় 5 ব্যাটারির একটি টর্চ লাইট সাধারণত নিতেন। ওই রাত্রে উনি নিলেন। ঘটনাস্থলে যাওয়ার পর নানা মহিষগুলোকে ওই ঘাসি জমিটি ছেড়ে দিয়ে পাশে কিছুটা দূরে ক্ষেতগুলো থেকে কিছুটা উঁচু একটি জায়গায় গিয়ে উনি বসেন। তো জায়গাটির বিবরণটা আমরা একটু দেই। সেখানে 3 পাশেই শুধু ক্ষেতের পর ক্ষেত, আর এক পাশে একটি বড় ঘন জঙ্গল ছিল, আর মাঝে একটি জায়গা উঁচু ছিল। সেখানে একটি অনেক পুরনো বট গাছ ছিল। তো নানা সেই গাছের সাথে হেলান দিয়ে বসেছিলেন। নানার আবার বিড়ি খাওয়ার খুব ভালোই অভ্যাস ছিল আর কি, মানে বিড়ি খাওয়া ছাড়া এক মুহূর্তে থাকতে পারতেন না। ভালো অভ্যাস বলতে বদ অভ্যাস আর কি। আর এই ভালো অভ্যাস শব্দটা এই কারণে ইউজ করলাম যে ওনার এই অভ্যাসটা এত বেশি ছিল যে 5 মিনিটের গ্যাপে ওনাকে একটা বিড়ি ধরাতেই হতো। তো উনি বসে বসে বিড়ি খাচ্ছিলেন আর মহিষগুলোর প্রতি লক্ষ্য রাখছিলেন। তো ঘন্টা দেড়েক বসে থাকার পর, সারাদিন তো আসলে গাড়ি চালিয়েছিলেন, শরীরটাও ক্লান্ত ছিল, তো ওই ক্লান্ত শরীরে চোখগুলোতে ঘুমের একটা ভাব চলে আসে। তখন রাত আনুমানিক 1:30 কি 2 হবে, নির্দিষ্ট করে বলা যায় না, আনুমানিক সময় আর কি। হঠাৎ নানা ঘুমের চোখে লক্ষ্য করেন যে জঙ্গলের পাশ থেকে একটি আলোর মতো কিছু একটা ধীর গতিতে ভেসে ভেসে আসছে। নানা চিন্তা করেন এত রাতে এইরকম জায়গাতে কেই বা আসতে পারে। নানা ভেবেছেন হয়তো বা ওনার মতোই কেউ তার গবাদি পশু নিয়ে আসছে সেগুলোকে ঘাস খাওয়ানোর জন্য। কারণ গ্রামে তো আর একটা মহিষের গাড়ি ছিল না, এরকম বেশ কয়েকজন ছিলেন যারা মহিষের গাড়ি চালাতেন। তো তাদেরও তো একই সমস্যা, তাদের মহিষগুলোকে দিনের বেলা খাওয়াতে পারতেন না, তো ওই কারণে হয়তো বা নিয়ে আসেন। কিন্তু নানার ভুলটি তখনই ভাঙে যখন নানা দেখেন যে ওই আলোর মতো জিনিসটা তার কাছাকাছি চলে এসেছে আর কি। তো চাঁদনি রাত হওয়ায় চারপাশ ভালোই দেখা যাচ্ছিল। নানা তখন দেখতে পান যেটাকে উনি এতক্ষণ একটি সাধারণ আলো ভেবেছিলেন, ওটি আসলে একটি আগুনের বলের আকৃতির মতো কিছু একটা। নানা রাত বিরাতে বাইরে থাকতেন, তো তাই এইরকম ছোটখাটো ভয়ের ঘটনার সম্মুখীন কিন্তু উনি এর আগেও অনেকবার হয়েছিলেন। তেমন খারাপ কিছু হয় নাই। তো ওই জিনিসটা আস্তে আস্তে নানার বসে থাকার জায়গার উপরে এসে ঘুরতে থাকে। নানা আবার কি করেছেন, এই বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নিয়েছেন। আর একটা কাজ করেছেন, সেটা হলো দাঁড়িয়ে ওই জিনিসটার দিকে তাকিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক কথা এবং গালিগালাজ করতে থাকেন। তো আব্দুল খালেক নানা বলতে থাকেন, এই বেটা তুই যে কে আমি খুব ভালোভাবেই জানি, সাহস থাকলে আয়, সামনে আয়, আমার সাথে কুস্তি করতো, একদম মেরেই ফেলবো, বেঁচে ফেরতে দেবো না, এমন আসার মারবো না কাঁধে নিয়ে একদম কোমরের হাড়গোড় ভেঙে ফেলবো, আয় সামনে আয়, সামনে আয়। এইভাবে উনি বলছেন। এরই মাঝে কি হয়, হঠাৎ করে ওই জিনিসটা হাওয়ার সাথে নিমিশেই মিশে যায়। নানা তো অনেক খুশি এটা ভেবে যে এই জিনিসটা তাকে দেখে ভয় পেয়ে তার কথা শুনে পালিয়েছে। কারণ গ্রামের মুরব্বীরা বলতেন যে ভয়ের কোনো কিছু দেখে যদি সাহস করা যায়, এরকম উল্টো ওদেরকে ভয় ভীতি দেখানো যায়, তাহলে ওরা কোনো ক্ষতি করে না, পালিয়ে যায়। তো ওই চিন্তা থেকেই মূলত উনি এই কাজটি করে বসেন। ওনার কাছে একটা টর্চ লাইট ছিল, তো নানা টর্চ লাইট জ্বালিয়ে আশেপাশে আলো দিয়েছেন, আলো ফেলেছেন, দেখেন না কিছু নাই। ওনার মহিষগুলো ভালো মতো ঘাস খাচ্ছে। এরপর উনি আবার একটি বিড়ি ধরিয়ে বসে বসে বিড়ি ফুঁকছেন আর কি। কিছুক্ষণ পর নানা আবার একটি বিষয় লক্ষ্য করেন। উনি খেয়াল করেন একটি শেয়াল আকৃতির কিন্তু বেশ বড় কিছু একটা সেই জঙ্গল থেকে বেরিয়ে আসছে। চাঁদের আলোতে নানা যতটুকু দেখতে পান তাতে উনি ভেবেছেন যে এটা ওই রকমই কিছু একটা হবে আর কি। ওই সময় তো উনি টর্চ লাইট মারেন না ওইদিকে। উনি খেয়াল করেন যে ওই জিনিসটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। যত এগিয়ে আসে মনে হচ্ছে এক এক সময় এক এক আকৃতি ধারণ করছে। একটু এগিয়ে আসার পর আমার কাছে মনে হলো এটা একটা বড় গরুর আকৃতি ধারণ করেছে। নানা এবার কিছুটা ভয় পেল, সাহস ধরে রেখেছিলেন। ওই জিনিসটা আরেকটু সামনে আসতেই বড় একটা সাদা ঘোড়ায় রূপ নেয়। এইভাবে তার কাছে আস্তে আস্তে বেশ কয়েকবার রূপ পরিবর্তন করতে থাকে।
একবার বড় এক আকৃতির একটা কুকুরের রূপ ধারণ করেছিল। নানা এইবার খেয়াল করেন যে তার মহিষগুলো বেশ এলোমেলো ভাবে ছোটাছুটি শুরু করেছে। তো নানা চিন্তা করেন যে মহিষগুলোর কাছে গিয়ে সেগুলোকে একটু শান্ত করি, কিন্তু না, মনে হচ্ছিল নানা ওখান থেকে নড়তেই পারছেন না। এরই মধ্যে কি হয়, নানা খেয়াল করেন যে ওই সাদা ঘোড়ার আকৃতিটা তার কাছে আসতে আসতে 20 থেকে 25 হাত দূরে চলে আসছেন। এইবার ওই সাদা ঘোড়া কি করে, একটা বামন আকৃতির মানুষের মতো রূপ ধারণ করে। ওইখানে এসে ওই জিনিসটা থেমে যায়, বেশ কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থাকে, কোনো নড়াচড়া নাই, মনে হচ্ছে একটা মূর্তি দাঁড়িয়ে আছে। নানাও এটার সামনে একদম চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে, নড়তে চড়তে পারছেন না। এদিকে ওনার হাতে যে একটা জ্বলন্ত বিড়ি রয়েছে সেটাও পুড়তে পুড়তে ওনার নখ পর্যন্ত চলে আসছে, কিন্তু উনি সেটা ফেলতেও পারছেন না, মনে হচ্ছে ওনার শরীরটা একদম ফ্রিজ হয়ে গিয়েছে। তো নানা এটা দেখছেন, হঠাৎ করে কি হয়, ওই জিনিসটা সা করে উপরের দিকে লাফ দেয়, মানে উপরের দিকে উঠে, একদম রকেট যেভাবে উপরের দিকে উঠেছে ওই রকম ভাবে। এরপর নানা শরীরে শক্তি ফেরত পান। উনি তখন কি করেছেন, দ্রুত ওনার টর্চ লাইটটা হাতে নিয়েছেন, হাতে নিয়ে ওই জিনিসটা কোন দিকে গেল এটা দেখার চেষ্টা করছেন। উপরের দিকে আলো ধরে নেন, উপরে তো শূন্য, মানে আকাশ তো একদম ফাঁকা, আকাশে তো আর দেখা যাচ্ছে না। উনি আশেপাশে একটু আলো ফেলে দেখার চেষ্টা করেছেন, কিন্তু না, ওই জিনিসটা আর কোথাও তার চোখে পড়ছে না। তো নানা ওই সময় একটু ভয় পেয়েছিলেন। উনি সিদ্ধান্ত নেন যে আর বেশিক্ষণ দেরি করা যাবে না, মহিষগুলোকে নিয়ে বাড়ির দিকে রওনা দিই। উনি এই ভেবে ওই বট গাছটার নিচে আবার এসে বসেছেন, কারণ মহিষগুলো ওই যে ভয় দৌড়াদৌড়ি করেছিল, চিন্তা করলেন যে ওগুলো আবার একটু শান্ত হয়ে কাছে আসুক, তখন ওগুলোকে নিয়ে যাবেন। এই জন্য উনি 5 মিনিট বা 10 মিনিট একটু বসে তারপর যাবেন, এরকম চিন্তা করেছেন। তো ওনার শরীর কিন্তু মানে খালি ছিল, মানে খালি গায়ে ছিলেন উনি। হঠাৎ করে উনি উপলব্ধি করেন যে ওনার মাথা এবং শরীরে পিচ্ছিল জাতীয় কোনো কিছু উপর থেকে টপ টপ করে পড়ছে এবং খুবই তীব্র দুর্গন্ধ ওনার নাকে আসছে। তো নানা কি করেছেন, সেই গাছটির নিচে বসে উপরের দিকে তার হাতে থাকা লাইটের আলো ফেলেছেন। এই আলোটি ধরার সাথে সাথে নানা যে বিষয়টি দেখতে পান সেটি দেখে নানার শরীরের সব লোম দাঁড়িয়ে যায় ভয়। নানা শুধু ওই টর্চ লাইট ধরে উপরে পাথরের মতো তাকিয়েই রয়েছেন। উনি দেখতে পান বামন আকৃতির মানুষের মতো কিছু একটা গাছের সাথে উল্টো হয়ে বাদুরের মতো ঝুলে আছে এবং একভাবে নানার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তার শরীরের রং এতই কালো ছিল যে টর্চ লাইটের আলো পড়ার পর চিকচিক চিকচিক করছিল, আর তার শরীরটা ভেজা মনে হচ্ছিল। ওই ভেজা শরীর থেকেই টপ টপ করে এই পিচ্ছিল জাতীয় জিনিস নানা শরীরে পড়ছিল। আর এই জিনিসটার নাকটা একদম সমান ছিল এবং নাকের জায়গায় 2টি ছিদ্র রয়েছে এবং বিশ্রীভাবে দাঁত বের করে মনে হচ্ছে হাসছে, কিন্তু হাসির কোনো শব্দ হচ্ছে না। এখন নানা এটা দেখে একদম স্থির হয়ে গিয়েছেন। নানা বুঝতে পারেন যে তিনি খারাপ একটা জিনের পাল্লায় পড়ে গিয়েছেন। এরপর নানা যখন হুঁশ আসে তখন তিনি সূরা কালাম পড়ার চেষ্টা করতে থাকেন, কিন্তু বারবার ভুল হয়ে যাচ্ছিল, ভয়ে উনি ঠিকঠাক মতো পড়তে পারছিলেন না। হঠাৎ করে ওই জিনিসটা নাকি সুরে বলে ওঠে, হ্যাঁ রে খালেক, তোর দেখি অনেক সাহস, অনেক শক্তি না? তুই পায়ে পা দিয়ে আমার সাথে ঝগড়া বাঁধালি। আমি কি তোর চলার পথে কোনো বাধা সৃষ্টি করেছিলাম? আমি কি তোর কোনো ক্ষতি করেছিলাম? তুই গায়ে পড়ে আমার সাথে লড়াই করতে চাইলি। আয় দেখি কার শক্তি বেশি। তুই যখন আমার সাথে লড়াই করতে চাইলি ইচ্ছাকৃত ভাবে, এখন তো আমার সাথে লড়াই না করে তুই যেতে পারবি না। এই বলে ওই জিনিসটা খুব দ্রুত মাথা নিচের দিকে দিয়ে ওই গাছ বেয়ে বেয়ে নিচে নেমে আসতে থাকে। নানা তখন শরীরে একটু শক্তি ফেরত পান। নানা এক লাফ দিয়ে গাছের নিচ থেকে কিছুটা দূরে চলে যান। নানা ভেবে নেন আজ হয়তো ওনার জীবনের শেষ রাত। চিন্তা করেন যে বাঁচতে হলে এখান থেকে পালাতে হবে, আর এই জিনিসটাকে যদি মোকাবেলা করতেই হয় সাহসের সাথে মোকাবেলা করতে হবে। তো উনি পালানোর চেষ্টা করছিলেন। উনি যেদিকে যেতে যান ওই জিনিসটা সামনে চলে আসে, আবার ঘুরে অন্যদিকে যেতে যান সামনে চলে আসে। এরপর উনি ভাবলেন যে এটার সাথে এখন মোকাবেলা না করে ওনার কোনোভাবেই বাড়িতে যাওয়ার পথ নাই। নানা এটাও খেয়াল করেন যে এই জিনিসের উচ্চতা সর্বোচ্চ 3 ফুট বা আরো যদি বেশিও হয় 3.5 ফুটের কোনোভাবেই বেশি হবে না। তো এই চিন্তা করতে করতেই ওই জিনিসটা নানার উপর আক্রমণ করে বসে। নানা কোনো উপায় না পেয়ে ওই জিনিসটাকে জোরে জাপটে ধরার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে ওই জিনিসটাকে উনি ধরে রাখতে পারছিলেন না, কারণ এই জিনিসটার শরীর অত্যন্ত পিচ্ছিল ছিল। একরকম ভাবে বলাই যায় যে ওই জিনিসটাকে ধরে রাখার কোনো সামর্থ্যই তার ছিল না। ওটাকে কোনো আঘাত করলেও হাত দিয়ে ঘুষি মেরেছে, পিচ্ছিল শরীরে আঘাত লাগার কারণে হাতটা মানে পিচ্ছিল জায়গার উপর দিয়ে ছটকে পড়েছে, মানে মনে হলো যে ওর শরীরে কোনো আঘাতই লাগলো না। আর এটা শরীর থেকে এমন দুর্গন্ধ আসছিল, ওটাকে ধরে রাখাটাই তার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। কোনোভাবেই ওটাকে ধরে রাখতে পারছিলেন না, বিভিন্ন কারণ প্রথমত পিচ্ছিল ছিল, তারপর দুর্গন্ধ, আর এদিকে ওই জিনিসটা নানাকে বারবার আঘাত করতেই থাকে। তো তাদের লড়াই এরকম চলতে থাকে অনেক সময় ধরে। একটা পর্যায়ে নানা অনেক আহত হয়ে যান, তার শরীর বিভিন্ন জায়গায় মানে কাটাকাটি হয়ে খুবই বাজে অবস্থা। একটা পর্যায়ে ওই জিনিসটা নানাকে ছেড়ে দেয় এবং বলে, খালেক রে, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, তবে ভাবিস না তোকে আমি একবারে ছেড়ে দিয়েছি, তোর সাথে আবার আমার দেখা হবে, আবার তোর সাথে আমার লড়াই হবে, প্রস্তুত থাকিস। এরপর কি করে ওই জিনিসটা আবার ওই বটগাছের কাছে গিয়ে উল্টো হয়ে গাছ বেয়ে উপরে উঠে যায়। তখনও
যে ফজর আজান হয়েছে বিষয়টা কিন্তু এরকম না। উনি অজ্ঞানের মতো হয়ে যান, পুরোপুরি অজ্ঞান না, অনেকক্ষণ পরে ওনার আসলে ঠিক মনে নাই কতক্ষণ পরে উনি আজানের শব্দ শুনেছিলেন, তবে একবার উনি আজানের শব্দ শুনেছিলেন আর কি, তো অনেকক্ষণ পরে, এরপর অনেক কিছু মনে নাই, এরপর হয়তো উনি অজ্ঞান হয়ে গিয়েছেন বা কিছু একটা হয়েছিল আর কি। এদিকে বাড়িতে নানার বাবা মা এবং ওনার স্ত্রী ফজরের নামাজের সময় ওঠেন, উঠে এই খালেক নানাকে বাড়িতে দেখতে পান না, কিন্তু তার মহিষ দুটি গোয়ালের সামনে দাঁড়িয়ে রয়েছে। তো সবাই মনে করেছেন হয়তোবা খালেক নানা বাড়িতে এসে মহিষগুলোকে রেখে গোসল করতে পুকুর ঘাটে গেছে, এটা উনি প্রতিদিনই করতেন। তো এরকম চিন্তা ভাবনা করে সবার কাজ সবাই করছেন আর কি। কিন্তু এই খালেক নানার স্ত্রী উনি পরবর্তীতে ওনার শ্বশুর শাশুড়ি মানে খালেক নানার মা বাবাকে বলতে থাকেন যে আপনাদের ছেলে তো আসেই নাই বাড়িতে, সে তো প্রতিদিন আসে, দেরি করে হলেও আসে, কিন্তু বাড়িতে তো সে আসে নাই, সে তো বাসায় ফেরে নাই, গোসল করে আসলে তো সে চলে আসবে। তো এই কথা শুনে খালেক নানার মা বাবা খুব চিন্তায় পড়েছেন, গোসল করতে তো এত সময় লাগার কথা না। তো খালেক নানার বাবার নাম ছিল মোহাম্মদ ইউনুস মিয়া। তো মোহাম্মদ ইউনুস মিয়া পুকুর ঘাটের দিকে এগিয়ে যান নানাকে খোঁজার উদ্দেশ্যে, কিন্তু ইউনুস মিয়া পুকুর ঘাটে গিয়ে খালেক নানাকে তো দেখতে পান না, সেখানে কোনো মানুষজনও নাই। এরপর ইউনুস মিয়া চিন্তিত হয়ে বাড়িতে ফেরত আসেন এবং পরিবারের সদস্যদেরকে বিষয়টি জানান। ইউনুস মিয়া মহিষগুলোর কাছে যান এবং গিয়ে দেখেন মহিষগুলোর গলায় কোনো রশি নেই, এমন তো হওয়ার কথা না। মহিষগুলোকে বাড়িতে এনে এই আব্দুল খালেক নানা গোয়ালে বেঁধে তারপর অন্যান্য কাজ করেন, কিন্তু এদের গলায় তো কোনো রশি নাই, তার মানে হচ্ছে এই মহিষগুলো এমনিতেই চলে এসেছে, আব্দুল খালেক নানা বাড়িতে আসেন নাই। ইউনুস মিয়া বুঝতে পারেন তার ছেলে কোনো একটি বিপদ হয়েছে, তা না হলে তো এরকম হওয়ার কথা না। এদিকে চারপাশে ভোরের আলো তো ফুটে গিয়েছে ভালো করেই। তখন আব্দুল খালেক নানার পরিবার সহ গ্রামের আরো মানুষ মিলে নানাকে চিৎকার করে ডাকাডাকি করতে থাকেন, গ্রামের সব জায়গাতে তন্ন তন্ন করে খুঁজতে থাকেন। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, কিন্তু খালেক নানাকে খুঁজে পাওয়া যায় না। খালেক নানার বাবা ইউনুস মিয়া সবাইকে ডাক দিয়ে বলেন যে খালেক তো মূলত রাত্রে 3টা জায়গায় ওর মহিষগুলোকে খাবার খাওয়াতে নিয়ে যেত, তোমরা সবাই ভাগ ভাগ হয়ে দল বানিয়ে সেই জায়গাগুলোতে যাও আর খোঁজ করে দেখো। এর মধ্যে একটা দলে এই খালেক নানার বাবা মোহাম্মদ ইউনুস মিয়াও ছিলেন। তো ইউনুস মিয়ার কথা মতো সবার মধ্যে থেকে 8-10 জন করে ভাগ হয়ে সেই জায়গাগুলোতে যান। তো এই নানা যেখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন সেখানে একটি দল আসে, তারা দূর থেকে দেখতে পায় কেউ যেন উল্টো হয়ে পড়ে আছে, তারা সবাই দৌড়ে সেখানে আসেন, এসে দেখেন এই আব্দুল খালেক নানা অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারা দেখতে পান যে আব্দুল খালেক নানার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। এরপর খালেক নানাকে বাড়িতে নিয়ে আসা হয়। নানা প্রায় 4 দিন অজ্ঞান অবস্থাতেই ছিলেন, বাড়িতে ডাক্তার কবিরাজ এনেও নানার জ্ঞান ফেরানো যাচ্ছিল না। 4 দিন পর নানার জ্ঞান আসে। নানা শুরুতে কোনো কথাই বলতে পারছিলেন না, বেশ কিছুক্ষণ পর এই আব্দুল খালেক নানা অস্পষ্ট ভাষায় কথা বলতে থাকেন। পরে মোটামুটি সুস্থ হতে আরো 2 দিন সময় লেগে যায়। তারপর নানা তার সাথে ওই রাত্রে যে ঘটনা ঘটেছিল সেই ভয়ঙ্কর ঘটনাটি সবাইকে খুলে বলেন। আব্দুল খালেক নানার বাবা যদিও এই বিষয়গুলো টুকটাক কিছু জানতেন, কিন্তু তিনি বুঝতে পারেন যে এটি একটি বড় সমস্যা, তাই তিনি কোনো বড় কবিরাজ খুঁজতে চান। বিকেলের দিকে একজন কবিরাজ নিয়ে ইউনুস মিয়া বাড়িতে ফেরেন। বাড়িতে এসে কবিরাজ সন্ধ্যার পর পর তার কার্যক্রম শুরু করার পর কি হয়, ওই কবিরাজ আকাশের দিকে তাকিয়ে একা একা কিছু একটা বলতে থাকে। এরপর কবিরাজ হাত জোর করে কার কাছে মাফ চাইতে থাকে, বলতে থাকে যে আমি চলে যাচ্ছি, আর আসবো না, এখানে আর আসবো না, আমার মাফ করে দেন। এরপর কোনো মতে তার ঝোলা নিয়ে মারে এক ভোদৌড়, মানে তাকে যে ডেকে জিজ্ঞেস করবে যে কি হয়েছে, কোনো কথাই নাই, খালি বলতে থাকে ওরে বাপরে আমি আপনার বাড়িতে এক মুহূর্তে থাকতে পারবো না, আমি পালাই, নাহলে আমি শেষ। এই বলে সে কবিরাজ ওখান থেকে বিদায় নেন। তো আব্দুল খালেক নানার বাবা মোহাম্মদ ইউনুস মিয়া উনি তো বুঝতে পেরেছিলেন যে এটা একটা জটিল সমস্যা, কারণ হচ্ছে এটা যদি সাধারণ সমস্যা হতো তাহলে ওই যেই অভাবটা বলতো যা আজকের মতো বেঁচে গেলি, আর কখনো এই কাজ করবি না, কিন্তু ওই অভাবটা বলেছে তোর সাথে আবার দেখা হবে, আবার লড়াই হবে। এই জন্যই মূলত এই সমস্যাটা জটিল ছিল। আর এই কবিরাজ আকাশের দিকে মুখ করে সে মাপ টাপ চেয়ে দিল, তার ঝোলা নিয়ে এক দৌড়, এই বিষয়টা তো আরো জটিল। তো এদিকে কি হচ্ছে, আরো কিছু সমস্যা দেখা দিল। এই সমস্যাটা শুধু আব্দুল খালেক নানাই ফেস করতেন। উনি যখন বাড়ি থেকে বাইরে বের হতেন দিনের বেলাতে তখন খুব একটা সমস্যা হতো না, কিন্তু সন্ধ্যার পরপরই শুরু হতো সমস্যা। সন্ধ্যার পরপরই ওই যে কালো কুচকুচে অবয়বটাকে বিভিন্ন জায়গায় দেখতে পেতেন, যেখানে যেতেন সেখানে দেখতে পেতেন। এমনকি ওয়াশরুমে গেলেও ওয়াশরুমের বাইরে ওই জিনিসটাকে দেখা যেত, ওয়াশরুমের দরজার যে ছিদ্র ছিল সেদিকে তাকালেই দেখা যেত ওই জিনিসটা ওয়াশরুমের চারদিকে ঘোরাফেরা করছে। আর তীব্র দুর্গন্ধ তো সবসময় উনি অনুভব করতেন, কিন্তু ওই জিনিসটা তখন তার উপর আক্রমণ করছিল না, কিন্তু খালি দেখা দিত। এদিকে আব্দুল খালেক নানার বাবা মোহাম্মদ ইউনুস মিয়া উনি একটি বড় আলেমের সন্ধান পান এবং সেই আলেমের সাথে সাক্ষাৎ করেন এবং তার ছেলের সাথে ঘটে যাওয়া এই ব্যাপারটা বিস্তারিতভাবে ওনাকে বলেন। তো ওই আলেমের নাম ছিল মৌলানা মোহাম্মদ ইউসুফ। এলাকার লোকজন তাকে ইউসুফ হুজুর বলেই ডাকতেন। তো ইউসুফ হুজুর জিন তাড়ানোর বিদ্যা শিখেছিলেন তার দাদার কাছ থেকে। তো তার দাদা ছিলেন ওই সময় খুব বড় একজন রাকি এবং আলেম। এই ইউসুফ হুজুর তার এলাকার জামে মসজিদের ইমামতির দায়িত্ব পালন করতেন। তার অনেক নাম ডাক ছিল ওই সময়টাতে। শোনা যায় সে সময় এলাকার কারো উপর যদি জিন ভর করতো তাহলে শুধু ইউসুফ হুজুরের নাম শুনলেই কোনো শর্ত ছাড়াই সেই জিন পালিয়ে যেত। তো খালেক নানার
এই বাবা উনি ছেলের এই সমস্যাটি দূর করার জন্য বা এই সমস্যাটি থেকে কিভাবে মুক্তি পেতে পারে এই আশায় এসেছিলেন ইউসুফ হুজুরের কাছে। তো ইউসুফ হুজুর বিষয়টি শোনার পর উনি এই সমস্যার সমাধান করার জন্য রাজি হয়ে যান। এরপর ইউসুফ হুজুর আর এই যে আব্দুল খালেক নানার বাবা ইউনুস মিয়া, ওনারা দুজন মিলে বাড়ির দিকে রওনা দেন এবং কিছু সময় পর বাড়িতে চলেও আসেন। যদিও বা সেই হুজুরের বাড়ি থেকে এনাদের বাড়ির দূরত্ব বেশ ভালোই ছিল, পায়ে হেঁটে আসতেও ঘন্টাখানেক লেগে যেত, মাঝখানে প্রায় 4-5 গ্রাম পাড়ি দিয়ে আসতে হতো আর কি। তো হুজুর প্রথমে এসেই থমকে যায় ওই বাড়িতে ঢোকার সাথে সাথে, এবং উনি চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। হুজুরের এই চিন্তায় আচ্ছন্ন মুক্তি দেখে ইউনুস মিয়া জানতে চান আসলে বিষয়টা কি। কারণ ইউনুস মিয়া টুকটাক জানতেন, ঝাড়ফুঁক কবিরাজি, কিন্তু জটিল বিষয়গুলো সমাধান করতে পারতেন না। হুজুর বলেন যে আপনার ছেলে যে বিষয়টি ডেকে নিয়ে এসেছে সেটি তো একা একা আসার কথা না, এদেরকে আহ্বান না করলে এরা কখনোই আসে না। এই জিনিসটা তারাতে অনেক বড় বড় রাকি বা আলেমদেরকে হিমশিম খেতে হয়, আমাকেও খেতে হবে বোঝা যাচ্ছে। এখন পুরো বিষয়টি না জানা পর্যন্ত এখনই এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না। এখন এটাকে কোনোভাবে হাজির করতে পারলে সবকিছু বলা যাবে, আর এটাকে হাজির করাটাও একটা চ্যালেঞ্জ। এই জিনিসগুলো সহজে হাজির হতে চায় না। এদিকে এই ইউনুস মিয়ার বাড়ি থেকে ইউসুফ হুজুরের বাড়ির দূরত্ব তো 4-5 গ্রাম পরে, আসা অনেক কষ্টকর। এই কারণেই এই ইউসুফ হুজুর সেদিন আব্দুল খালেক নানার বাড়িতেই থেকে যান। পরের দিন হুজুর এশার নামাজের পর আব্দুল খালেক নানাকে একটি জায়নামাজের উপর হুজুরের সামনে বসিয়ে হুজুর হাতে তসবিহ নিয়ে পবিত্র কোরআন থেকে আয়াত পাঠ করতে থাকেন। 10 থেকে 15 মিনিট আমল করার পরই এই আব্দুল খালেক নানার উপর ওই জিনটি আসর করে বা হাজির হয়। জিনটি উপস্থিত হয়ে বলে, ইউসুফ হুজুর, তুমি আমাকে ডেকেছো কেন? তুমি একজন সম্মানিত ব্যক্তি, আর তাই তোমার সম্মান রক্ষার্থে আমি চলে আসছি। আমাকে দুর্বল মনে করো না, তুমি কিন্তু আমাকে ভালো করেই চেনো, আমি চাইলে কি করতে পারি। হুজুর অত্যন্ত বিনীত কণ্ঠে ওই জিনটিকে উদ্দেশ্য করে বলেন যে হ্যাঁ, আমি জানি আপনি কে, আপনার শক্তি কত দূর, কিন্তু এই আব্দুল খালেকের মতো নিরীহ একটা লোককে এভাবে আপনি কেন কষ্ট দিচ্ছেন? তখন ওই জিনটি বলে, নিরীহ? ইউসুফ, তুমি জানো এই লোক আমাকে কি বলে? ও আমার সাথে লড়াই করতে চায়, আমার সাথে কুস্তি করতে চায়, আরো বলে আমি নাকি ওর সাথে কুস্তি করে বেঁচে ফিরতে পারবো না। আরো যে কত তুচ্ছতাচ্ছিল্যমূলক কথা বলছে সেটা আমি আর তোমাকে নাই বললাম, এটা ওর কাছ থেকে শুনে নিও। আমি তো আমার রাস্তায় ছিলাম, ও যে ধরনের তুচ্ছতাচ্ছিল্যমূলক কথাবার্তা বলছে, আমার মতো ক্ষমতা যদি তোমার থাকতো তুমি ওকে কি করতা সেটা আগে বলো, এরপর আমি কি করবো না করবো সেটা পরে বলবো। এই কথা শোনার পর তখন হুজুর বলে, আসলে ও এটা অন্যায় করেছে, ও তো আসলে আপনাকে চেনে না, বুঝতে পারে নাই, ওকে ক্ষমা করে দেন। তখন ওই জিনটা বলা শুরু করে যে না, এভাবে তো ক্ষমা করবো না, ওর মনের আশা আমি পূরণ করব। ও আমার সাথে কুস্তি করতে চায় না, ওর মনের আশা পূরণ করতে আমি ওর পিছনেও লেগেছি, আমি যে কি ওকে খুব ভালো করে বুঝিয়ে দেবো। এরপর ইউসুফ হুজুর ওই জিনটাকে বলে যে আপনি ওকে ক্ষমা করে দেন, ওর পিছনে লাগবেন না। কিন্তু জিনটা কোনোভাবেই রাজি হচ্ছিল না। ইউসুফ হুজুর বলেন, আপনি কি চান? যা চাইবেন তাই দেবো, তবু ওকে ছেড়ে দেন। ওই জিনটা রাগান্বিত হয়ে বলে যে ইউসুফ, মানুষের কাছ থেকে নেওয়ার মতো আমার কিছুই নেই, শুধু শুধু এগুলোর প্রলোভন আমাকে দেখিও না, আর যেই জিনিসগুলো আমাকে দিবা সেগুলোর আমার কোনো প্রয়োজনও নাই। তুমি চলে যাও, তোমার ক্ষতি হোক, আমি এটা চাই না। তুমি সম্মানিত ব্যক্তি, তোমার বাবা দাদা তারাও সম্মানিত ব্যক্তি ছিলেন, সুতরাং আমি চাই না যে তোমার রক্তে আমার হাত রঞ্জিত হোক, তুমি চলে যাও। এই বলেই ওই জিনটা এই আব্দুল খালেক নানার শরীর ছেড়ে চলে যায়। এদিকে চারদিকে যে বন্ধনীটা দেওয়া হয়েছিল, এই বন্ধনীগুলো পার করে বের হয়ে যাওয়া শুধু সেই জিনগুলোর পক্ষে সম্ভব যাদের শক্তি অনেক বেশি। সে তো তার মতো করে চলে যায়। তা আব্দুল খালেক নানা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর এই হুজুর উনি আব্দুল খালেক নানাকে বিছানায় শুইয়ে দিতে বলেন অন্যদেরকে। হুজুর একটা চিন্তিত হয়ে পড়েন। এই খালেক নানার বাবা ইউনুস মিয়া এই ইউসুফ হুজুরের কাছে জানতে চান যে আসলে কি বুঝলেন হুজুর, কি করা যায়। তখন হুজুর বলেন, বিষয়টি আসলে খুবই জটিল, এরকম সমস্যা অনেক কম হয়, তবে যার সাথে হয় তাকে অনেক ভুগতে হয়। এই জিনগুলো সাধক প্রকৃতির জিন, এরা মানুষের উপর আসর করে না, তবে এদেরকে কেউ যদি ডেকে নিয়ে আসে, এদেরকে বিরক্ত করে, তবে শুধু আসর করে। সমস্যা হলো বেশিরভাগ সময় রুগীদের মৃত্যুবরণ করতে হয়। এরা বংশ পরম্পরায় কারো ক্ষতি করে না, শুধু যার ক্ষতি করার সিদ্ধান্ত নেয়, তাদের মনে হয় যে একে ক্ষতি করবে, শুধু তাকেই ক্ষতি করে, কিন্তু কারো বংশের পিছনে দীর্ঘ সময় ধরে লেগে থাকবে এদের সেই সময়ও নেই। আর এরা খুব বেশি সময় ধরে লেগেও থাকে না, অল্প সময়ের মধ্যেই শেষ করে দেয়, তার জীবন প্রদীপ নিভিয়ে দেয়, এরপর তারা অন্য কাজে মনোনিবেশ করে। এই কথাগুলো যখন শোনেন তখন এই আব্দুল খালেকের বাবাও খুব চিন্তিত হয়ে পড়েন। এদিকে হুজুরের যেই জিন ছাত্রগুলো রয়েছে, যারা মুখবির জিন, তথ্য সংগ্রহ করে, তারা এই জিনটি সম্পর্কে কিছু তথ্য হুজুরকে সংগ্রহ করে দিতে পেরেছিলেন, যা ইউসুফ হুজুর বলতে শুরু করেন। এই জিনটা নাকি শিলা প্রজাতির জিন, এরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, কিন্তু এই শিলা প্রজাতির জিনরা খুব বেশি শক্তিশালী হয় তা কিন্তু না। কিন্তু এদের মধ্যে কিছু কিছু শিলা প্রজাতির জিন রয়েছে, এরা তাদের শক্তি বৃদ্ধির জন্য 1200 বছর, তার মানে 1200 বছর সাধনা করে থাকে।
এদের হায়াত অনেক বেশি। আর এই সাধনার মাধ্যম দিয়ে এরা খুবই শক্তিশালী হয়ে ওঠে। এরা বংশগতভাবে বা জন্মগতভাবে অতটা শক্তিশালী না। আর এদের সাধনা করার নিয়ম হচ্ছে একটি নির্দিষ্ট স্থানে বড় কোনো গাছে বা পরিত্যক্ত জায়গায় তাদেরকে সাধনা করতে হয়। 12 বছর পর পর নির্দিষ্ট দূরত্বে তেমনি আরেকটি জায়গায় এরা চলে যায় বা স্থানান্তরিত হয়। এই জিনটি মূলত সেই সাধনাই করছে 924 বছর ধরে। এখন যখন সে নিয়ম অনুযায়ী নতুন একটি জায়গায় যাচ্ছিল, সেটি ছিল সেই পুরনো বট গাছ যেটির নিচে এই আব্দুল খালেক বসেছিল। এই স্থানটি জিনটির পরবর্তী গন্তব্য ছিল, কিন্তু তার চলার পথে এই আব্দুল খালেক ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করে, জিনটির শক্তি নিয়ে হাসি ঠাট্টা করে। তাই মূলত জিনটি ক্ষিপ্ত হয়েছে। আর এই কারণেই এই জিনটি আব্দুল খালেকের বড় ধরনের ক্ষতি করতে যাচ্ছে। তখন হুজুর এও বলেন, এই জিনটি কোনো ধর্মই পালন করে না, না ইসলাম, না হিন্দু, না ইহুদি ধর্ম, না বৌদ্ধ ধর্ম, কোনোটাই করে না। যার ফলশ্রুতিতে কোনো পুরোহিত বা অন্য কোনো ধর্মের কোনো যাজককে দিয়ে যে এই কাজটি করানো যাবে, বিষয়টা এরকম না। এই কাজটা অত্যন্ত কঠিন কাজ। তবে আপনারা নিরাশ হবেন না, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ চালিয়ে যাব, এই কথাটা হুজুর বলেন। তখন হুজুর যে কাজটি করেন, উনি ওনার নিয়ম অনুযায়ী ঝাড়ফুঁক করে দেন এবং ওই বাড়িটা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়ে যান। এবং হুজুর এটাও বলেন যে এই বন্ধনী কাটানোটা ওই জিনের জন্য খুব কঠিন কাজ না, অল্প কিছুদিনের মধ্যে সেই বন্ধনীটা কাটিয়ে ফেলবে। তবে হুজুর বলে দেন যে এই আব্দুল খালেক নানাকে যেন কোথাও যেতে না দেওয়া হয়, বিশেষ করে রাতের বেলা তো কোথাও না, দিনের বেলাতে কোথাও গেলেও একা একা যাওয়া যাবে না। আর হুজুর এটাও বলে দেন যে বিষয়টা সমাধান করার জন্য উনি ওনার ওস্তাদের সাথে দেখা করবেন কিভাবে এই বিষয়টা সমাধান করা যায়। তো আব্দুল খালেক নানা এই মাঝের যে সময়টুকু, এই সময়টুকু যেন খুব মানে যেই ব্যাপারগুলো মেনে চলতে হবে এগুলো যেন মেনে চলেন। তো উনি মেনে চলছিলেন, কোনো সমস্যা আল্লাহর রহমতে হচ্ছিল না। ওই যে ওই জিনটাকে যে দেখতেন উনি রাতের বেলা, তীব্র দুর্গন্ধ, এই জিনিসগুলো উনি ফিল করতেন না, দেখতেন না, এটা কিছুদিন হচ্ছিল না। মোটামুটি 3-4 দিন পর ওই ইউসুফ হুজুর আবার আব্দুল খালেক নাদের বাড়িতে আসেন। হুজুর বলেন যে উনি ওনার ওস্তাদের সাথে বিষয়টি সমাধানের জন্য পরামর্শ করেছেন, ওনার ওস্তাদও এই বিষয়টি সমাধান করার জন্য চেষ্টা করবেন বলেছেন। কিন্তু আমরা কেউই জানি না যে আমরা সফল হতে পারবো কিনা, কারণ এইখানে সফলতার সম্ভাবনা মাত্র 20 থেকে 30%, আর বাকিটা হলো বিফল হওয়ার সম্ভাবনা। সুতরাং সফলতা পাওয়ার সম্ভাবনা খুবই কম। যেহেতু 20 থেকে 30% তো একটা ভালো একটা পার্সেন্টেজ, সেই হিসাবে ওনারা চেষ্টা করবেন। আর ইউসুফ হুজুর যেহেতু এই বিষয়টির সাথে একবার জড়িত হয়ে পড়েছেন, তাই এই বিষয়টার সমাধান পরিপূর্ণভাবে না করতে পারলে ওনার উপরও কোনো না কোনোভাবে একটা বিপদ আসতেও পারে। এই কারণে উনিও এই বিষয়টা চূড়ান্তভাবে সমাধান করবেন বলে জানান। তবে এই ইউসুফ হুজুর ওস্তাদ ইউসুফ হুজুরকে এই জিনটা সম্পর্কে আরো কিছু তথ্য দিয়েছেন, যেটা ইউসুফ হুজুর ইউনুস মিয়াকে বলেন। ইউনুস মিয়া বলতে আব্দুল খালেক নানার বাবাকে আর কি। জানা যায় যে এই জিনগুলো সহজেই কারো ডাকে সাড়া দেয় না। এরা যার উপর একবার প্রভাব বিস্তার করে তাকে না মারা পর্যন্ত এরা চায় না। এদেরকে মূলত কোনো জিনিস বা কিছু দিয়ে বিদায় করা সম্ভব না। তবে এই জিনগুলো যদি দয়া করে ছেড়ে দেয় তাহলে সে মুক্তি পায়, আর নয়তো কোনো শর্ত দেয়। যদি সেই শর্তগুলো পূরণ করা যায় তাহলে এরা ছেড়ে দেয়। কিন্তু সেই শর্তগুলো অদ্ভুত প্রকৃতির শর্ত, মানে ওই যে গরু, ছাগল, হাঁস, মুরগি দিতে হবে এই টাইপের শর্ত না। এখন কি শর্ত দেবে এটা ওদের ইচ্ছা। তখন হুজুর বলেন দেখা যাক আজকে ডাকি কি হয়। হুজুর ইউনুস মিয়াকে অবগত করেন যে একটি ফাঁকা ঘর লাগবে যেখানে হুজুর তার সকল কার্যক্রম করবেন। সেই ঘরে হুজুর আব্দুল খালেক নানা এবং খালেক নানার বাবা সহ আরো 3জন শক্তিশালী এবং সাহসী পুরুষ মানুষ রাখতে বলেন। হুজুরের কথা মতো নানাদের একটি ঘর বাছাই করা হয়। নানার 3 চাচাতো ভাই সেই ঘরে উপস্থিত থাকেন। পরে হুজুর এশার নামাজের ঘণ্টাখানেক পর তার সকল কার্যক্রম শুরু করেন। সেই আগের বারের মতোই হুজুর যায় নামাজে বসান খালেক নানাকে। তো খালেক নানা চতুর্দিকে একটা বৃত্ত দেওয়া হয়। হুজুর তসবি নিয়ে পবিত্র কোরআন থেকে রুকিয়ার আয়াতগুলো পাঠ করতে থাকেন, এবং যে আয়াতগুলো পাঠ করে জিন হাজির করা হয় সেগুলো পাঠ করছিলেন। তো এই ঘরে শক্ত সামর্থ্য পুরুষ মানুষ রাখা হয়েছিল এই কারণে যে যদি কোনো সমস্যা হয় ওনারা যেন সেটা প্রতিহত করার চেষ্টা করতে পারেন। তো অনেকক্ষণ তো হুজুর আমল করছেন, ওই জিনটার আসার কোনো নামগন্ধই নাই। অনেকক্ষণ পর হঠাৎ করে ঘরের মানুষগুলো বুঝতে পারে যে বাইরে বিশাল ঝড় তুফান শুরু হয়ে গেছে, মনে হচ্ছে এখনই ওই ঘরটি উড়িয়ে নিয়ে চলে যাবে। এরপরেই সবকিছু থেমে যায় এবং ওই জিনটা দ্বিতীয়বারের মতো আব্দুল খালেক নানার শরীরের উপর হাজির হয়। জিনটি শরীরে ভর করে বিরক্তির সুরে ইউসুফ হুজুরকে বলতে থাকেন, এই ইউসুফ, তুমি আমাকে আবার ডাকছো কেন? আমি তো আমার সব কথা প্রথমেই বলে দিচ্ছি, আর তুমি তো অনেক খোঁজ খবর নিছো আমার সম্পর্কে। তুমি তোমার জিন ছাত্রদেরকে দিয়ে নিছো, তোমার ওস্তাদের কাছে গেছো, সে তার জিন ছাত্রদেরকে দিয়ে আমার সম্পর্কে খোঁজ খবর নিছে, তারপর কেন আমাকে বারবার বিরক্ত করছো? তখন হুজুর বলেন যে জি, আপনার সম্পর্কে জেনেছি, আপনি তো চাইলে ওকে মাফ করে দিতে পারেন, ও তো বুঝতে পারে নাই যে আপনি কে, তাই আমি আশা করি যে আপনি আব্দুল খালেককে মাফ করে দিবেন। তখন ওই জিনটা হুজুরকে বলে, ওকে আমি কোনো মতেই মাফ করতে পারবো না, সেটা তুমি জানো। আর তোমার যদি কিছু করণীয় থাকে আমার উপর করার, যেমন আমাকে বন্দি করার চেষ্টা করার, কোনো দোয়া করে আমার শরীরে জ্বালাপোড়া ধরাই দেওয়ার, আমাকে আঘাত করার, তুমি চাইলে সেটা করতে পারো, দেখো পারো কিনা।
হুজুর কিন্তু জানতেন যে এগুলো করে আসলে লাভ হবে না। এই জন্য হুজুর ওই জিনটির সাথে অনেক অনুনয় বিনয় করে কথা বলতে থাকেন। অবশেষে ওই জিনটা একটা শর্ত দেয়। শর্তটা হলো যে ওই জিনটা আব্দুল খালেক নানার সাথে আবার কুস্তি শুরু করবে, মানে লড়াই করবে। আর এই লড়াই করার জন্য নিশি রাতে নানাকে একা একাই যেতে হবে সেই বটগাছের ওখানে। আর জিনটা শর্ত দেয় যে তাকে সাহায্য করার জন্য তোমরা কোনো ধরনের ছলচাতুরির আশ্রয় নিবা না, এটাই আমার শর্ত। তখন এই ইউসুফ হুজুর উনি জিনকে অনুরোধ করেন যে ঠিক আছে, আপনার শর্ত মেনে নিলাম, আমাদের একটা অনুরোধ, ওকে জানে মারবেন না। তখন ওই জিনটা বলে, যেহেতু সমাধানের কথাই আমি বলেছি, সুতরাং বুঝতেই পারছি আমি ওকে জানে মারবো না। আর ওর উপর আমার একটা ক্ষোভ, ও আমাকে ইচ্ছাকৃতভাবে লড়াই করে আহ্বান করেছে, আর আমি ওকে বলছি যে আবার তোর সাথে লড়াই হবে, সুতরাং আবার লড়াই না করে আমি ছাড়বো না, যা কথা দিলাম আমাকে আমি জানে মারবো না, কিন্তু ওকে একা একা যেতে হবে। তখন হুজুর বলেন ঠিক আছে, আপনার শর্ত মঞ্জুর, কিন্তু এরপরে ওর কোনো ক্ষতি করেন না। তখন জিনটা বলে আচ্ছা ক্ষতি করবো না, যাও। এরপর ওই জিনটা চলে যায়। তো চলে যাওয়ার পর তখন ইউসুফ হুজুর ইউনুস নানাকে বলতে থাকেন যে এখন এই শর্ত পূরণ করতেই হবে, এছাড়া বাঁচার আর কোনো উপায় নেই। তবে এই ইউসুফ হুজুর আব্দুল খালেক নানার বাবাকে বলেন যে ভয় পেও না, আমার অনেক জিন ছাত্র তোমাদেরকে সাহায্য করার জন্য আশেপাশে থাকবে, কিন্তু যেহেতু কথা দিয়েছি কোনো ছল ছাত্রের আশ্রয় নেওয়া যাবে না, ওরা তোমার আশেপাশে থাকবে কিন্তু ওদের কাছে, মানে ওদের কাছে যাবে না, আর ওকে তো জানে মারবে না। আর আসছে পূর্ণিমা রাত্রে এই লড়াইটা হবে, আর 5 দিন বাকি আছে, ইনশাল্লাহ আমরা বিজয়ী হব, এছাড়া আর কোনো উপায় নেই। আরো বেশ কিছু উপদেশমূলক কথা এই আব্দুল খালেক নানার বাবা ইউনুস মিয়াকে বলেন। আব্দুল খালেক নানারও ততক্ষণে জ্ঞান ফেরত এসেছে, তাকেও বলেন কিছু আমল দিয়ে যান যে 5 দিন ভালো করে এই আমলগুলো করতে হবে। হুজুর এটাও বলেন যে এই জিনগুলোর সাথে লড়াই করতে গেলে যে লড়াই করবে তার শরীরে কোনো না কোনো একটা অঙ্গ এই জিনগুলো নষ্ট করে দেয়। যেহেতু ওকে জানে মারবে না বলে সে কথা দিয়েছে, আমরাও সেই কথা আদায় করে নিয়েছি তার কাছ থেকে, সুতরাং একটা অঙ্গ নষ্ট হবেই। তবে এই 5 দিন সে এই আমলগুলো করলে তার শরীরের গুরুত্বপূর্ণ কোনো অঙ্গ নষ্ট করতে পারবে না, তবে ছোটখাটো কোনো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করবেই, এর বিনিময়ে তার জীবনটা বেঁচে যাবে। এই কথা শোনার পর আব্দুল খালেক বাবা হুজুরকে বলেন, ছেলেটা তো বেঁচে থাকবে, এটাই যথেষ্ট, আপনি কাজে গিয়ে যান। ওই রাতের মতো কাজ শেষ করে হুজুর এই বাড়িতে থেকে যান। আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে এত যে ঝড় তুফান হলো, কিন্তু বাড়িতে আরো যারা লোক ছিল তারা কিছুই বলতে পারেন না। তখন হুজুর বলেন যে এই জিনটার একটা মায়াজাল ছিল, যার কারণে শুধু আমরা টের পেয়েছি, বাড়ির অন্য সদস্য টের পাননি। তো যাই হোক, পরদিন সকালবেলা হুজুর চলে যান। 5 দিন পর এই ইউসুফ হুজুর আব্দুল খালেক নানাদের বাড়িতে উপস্থিত হন, হুজুরের সাথে আরো 5 জন আলেম নিয়ে। এরপর রাতে খাবার দাবারের পর সবাই যখন বাড়ি থেকে বের হচ্ছিলেন, তখন এই আব্দুল খালেক নানার মা এবং আব্দুল খালেক নানার স্ত্রী কোনোভাবেই নানাকে যেতে দিতে রাজি না। তো হুজুর তাদেরকে বলেন যে নানাকে বাঁচানোর একটি উপায় আছে, সেটা হলো এইটা। আর জিনটা যেহেতু তাকে জানে মারবে না, কথা দিয়েছে, এটা নিশ্চিত যে সে জানে মারবে না। ওরা আবার কথা দিলে কথা রাখে, এটাও বলেন। আর আপনারা যদি মায়া করে তাকে যেতে না দেন, ছেলেটাকে চিরদিনের মতো হারাতে হবে। এরপর কান্না জড়িত অবস্থাতেই তাকে বাড়ি থেকে বিদায় দেওয়া হয়। তো ঘটনাস্থলের কাছাকাছি তারা রাত 11টা থেকে 12টার মধ্যে পৌঁছে যান। এই ইউসুফ হুজুর আব্দুল খালেক নানাকে বলেন যে এখন আমরা তোমার সাথে যেতে পারবো না, এখন তোমাকে একলাই যেতে হবে। হুজুর আরো বলেন, আল্লাহর উপরে কোনো শক্তি পৃথিবীতে নেই, সেই আল্লাহর উপর ভরসা করে তুমি যাও। হুজুর আর সেই 5 জন আলেম ওনারা দূরে থেকেই টানা কোরআন তেলাওয়াত করছিলেন। আব্দুল খালেক নানা জীবন বাঁচানোর তাগিদে ধীর পায়ে গাছটির দিকে এগোতে থাকেন, সেই বট গাছটির দিকে। আস্তে আস্তে নানা সেই জায়গায় চলেও আসেন। নানা দেখেন চারপাশে পশু পাখি কিচ্ছু নেই, শুধু দূর থেকে হালকা শিয়ালের ডাক শোনা যাচ্ছে খুব মৃদুভাবে। নানা নিজের মধ্যে সাহস সঞ্চার করতে থাকেন। কিছুক্ষণ পর হঠাৎ চারপাশ একদম নিস্তব্ধ হয়ে আসে। নানা শুধু বিড়বিড় করে হুজুরের শিখিয়ে দেওয়া আমলগুলো পাঠ করছিলেন। হঠাৎ চারপাশে প্রচন্ড বাতাস বইতে শুরু করে, গাছগুলো যেন একদম মাটির সাথে লেগে যাচ্ছে বাতাসের কারণে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে নানার শরীরে কোনো বাতাসই লাগছে না। হঠাৎ বট গাছের উপর প্রচন্ড শব্দ করে কিছু একটা মনে হলো ধপাস করে পড়ল। তীব্র দুর্গন্ধে চারপাশ ভারী হয়ে ওঠে। আশেপাশের পরিবেশ ধীরে ধীরে শান্ত হয়ে যায়। দুর্গন্ধের পরিমাণ আস্তে আস্তে শুধু বাড়ছে আর বাড়ছে। হঠাৎ করে নাকি কণ্ঠের একটি সুর ভেসে আসে আব্দুল খালেক নানার কানে। কণ্ঠটি বলতে থাকে, হ্যাঁ রে খালেক, এসেছিস? তোর জন্যই তো এত আয়োজন রে, এত অপেক্ষা। তুই না আমার শক্তি পরীক্ষা করতে চেয়েছিলি, আজ দেখবি আমার শক্তি। এই বলে ওই জিনটা সেই বামন আকৃতিতে এইবার আর আসে নাই, এবার বিশাল এক আকৃতিতে আসে। আব্দুল খালেক নানা জিনটাকে বলতে থাকে, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দেন। ওই জিনটা বলে, তোকে আমি আজকে মাফ করে দিব, আর মাফ করার জন্যই তোকে আমি ডাকছি। এমন সম্মানিত ব্যক্তিরা আমার কাছে অনুরোধ করছেন, আমি তোকে মাফ করে দিছি, কিন্তু এই লড়াইটা করার পরেই আমি তোকে ছেড়ে চলে যাব। আর মনে রাখিস, আমি কারো কাছ থেকে কোনো জিনিস উপঢৌকন হিসাবে নেই না। কেন নেই না? কারণ আমি সাধক জিন, আমার কোনো পরিবার নাই, আমি কোনো গোত্রের অধীনে থাকি না। এই জন্য অনেক জিনেরা
যারা মানুষের কাছে অপমানিত হলে তার গোত্রের কাছে ফেরত যেতে পারে না, কোনো একটা ভোগ নিয়ে তারপর যায়, আমার কোনো গোত্র নাই, আমার কোনো পরিবার নাই, যার কারণে আমার এই পিছুটার নাই, এই জন্য আমি এসব জিনিস নেই না। এখন আমার সাথে তো লড়াই করতে হবে, এটাই সমাধান। ওই জিনটা নানার থেকে তখন 5 থেকে 6 হাত দূরে অবস্থান করছিল। এদিকে আগের মতো সেই বামন আকৃতি তো ছিল না, এবার ভয়ঙ্কর আকৃতি ছিল। এটা দেখে তো নানার শরীর পাথরের মতো হয়ে গিয়েছে। নানা হঠাৎ করে দেখতে পান যে এই জিনটা এক আনা, হুবহু এটার মতো দেখতে, আর অনেকগুলো তার চারপাশ থেকে ঘেরাও করে ফেলেছে। নানা নিজের সমস্ত শক্তিটা দিয়ে সেটাকে মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে থাকেন। এরপর নানা দেখতে পান যে এই অবয়বগুলো বিশ্রীভাবে তার দিকে তাকিয়ে হাসছে। এরপর নানা দেখেন যে একটি জিন আরেকটি জিনের ভিতরে মিশে যাচ্ছে। প্রথমে 8টি জিন ছিল, এরপর 4টি হয়ে যায়, এরপর পুনরায় সেই একটির ভিতরে সবগুলো মিশে যায়। এরপরই ওই জিনটা নানার উপর আক্রমণ করে বসে। নানাও জিনটির হাত থেকে বেঁচে থাকতে কিছুটা সময় চেষ্টা করতে থাকেন, তবে এবার 30 সেকেন্ডও নানা ওই জিনটার সাথে পেরে উঠছিল না। 30 সেকেন্ডের মধ্যে সেই লড়াই শেষ হয়ে যায়। জিনটা কি করে, নানার হাতের একটা আঙ্গুলে একটা কামড় দেয়। এই কামড় দেওয়ার পরই নানার আর কোনো হুঁশ নাই। তবে হ্যাঁ, এই 30 সেকেন্ডের মধ্যে নানা একটা বিষয় খেয়াল করেছিলেন, যে দূরে জুব্বা পরিহিত মানুষের অবয়বের মতো কিছু একটা তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নানা মনে হচ্ছিল যে ওই লোকটিকে কেন্দ্র করে টর্চ লাইটের মতো কোনো একটা আলো তার মাথার উপর চারদিকে ঘুরছে এবং সে বিড়বিড় করে কিছু একটা পড়ছে, এরকমটাই সে দেখেছিল, আর কিছু না। তো যাই হোক, তার আঙ্গুলে কামড় খাবার পর নানার আর কিছু মনে নেই। এরপর ফজরের আজানের পর ইউসুফ হুজুর এবং 5 জন আলেম এবং ইউনুস মিয়া মানে আব্দুল খালেকের বাবা সেই জায়গাতে আসেন এবং নানাকে পড়ে থাকতে দেখেন। নানাকে ওখান থেকে বাড়িতে নিয়ে আসা হয়। দুপুরের দিকে নানার জ্ঞান আসে। উনি উপলব্ধি করে নানা তার বাম হাত নাড়াতে পারছেন না এবং নানার এক আঙ্গুলে 3টা দাঁতের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। ইউসুফ হুজুর আব্দুল খালেক নানাকে পরের দিন আবার দেখতে আসেন। তো এবার দেখতে এসে বলেন যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সব বিপদ কেটে গিয়েছে, জিনটা চলে গিয়েছে, আব্দুল খালেক এখন বিপদমুক্ত। আর রাতের বেলা আব্দুল খালেক ওই জুব্বা পরিহিত যে লোকটিকে দেখেছিল, মূলত উনি ছিলেন একজন বুজুর্গ জিন। উনি দূর থেকেই দোয়া পড়ছিলেন যাতে করে আল্লাহর অশেষ রহমতে আরো বড় ধরনের কোনো ক্ষতি করতে না পারে ওই জিনটা। যদিও বা কথা ছিল কোনো কলা কৌশল অবলম্বন করা যাবে না, কিন্তু এটা করতেই হতো। আর এই জিনিসগুলো ওই জিনটাও জেনেছে। সে এই বিষয়ে আগে থেকে অবগত ছিল যে কিছুটা কলা কৌশল বা এই টাইপের জিনিস হবে, এই জন্য সে এই বিষয়ে কোনো ধরনের কোনো ভ্রুক্ষেপ করেনি। আর ওই জিনিসটাও আব্দুল খালেককে ছেড়ে চলে গেছে, এটাই হুজুর বলেন আর কি। তো মাসখানেকের মধ্যে ওই আঙ্গুলটা, যে আঙ্গুলে কামড় দেওয়া হয়েছিল, ওই আঙ্গুলটা আস্তে আস্তে শুকিয়ে কিছুটা বাঁকা হয়ে যায়। তবে আব্দুল খালেকের ওই হাতটা কিন্তু আবার তার শরীরে শক্তি চলে আসে, ওই হাতে শক্তি চলে আসে আর কি। এবং শুধু ওই আঙ্গুল ব্যতীত তার হাত থেকে শুরু করে নিয়ে সমস্ত শরীর শক্তি আগের মতো ঠিকঠাক হয়ে যায় আর কি। আর এই আব্দুল খালেক নানার ওই আঙ্গুলটা আজীবন ওরকম শুকনা এবং বাঁকা হয়ে রয়ে যায়। আব্দুল খালেক নানা মারা গিয়েছেন প্রায় 6 বছর আগে, 2018 সালে। আর এই আব্দুল খালেক নানা মাঝে মাঝে বেড়াতে আসতেন বলতে ওনাদের সম্পর্কে আত্মীয় হয়তো মাঝে মাঝে এসে গল্প গুজব করতেন। তো আব্দুল খালেক নানা যে আঙ্গুল বাঁকা দেখে এই আমাদের মাহবুব হাসান সিয়াম ভাই উনি বিভিন্ন সময় প্রশ্ন করেছিলেন। তো মাঝে মাঝেই উনি এই গল্পটা অনেককে বলতেন যদি কেউ প্রশ্ন করতেন। একদম প্রশ্ন করার সাথে সাথে গল্পটা বলতেন, বিষয়টা এরকম না, গল্পটা তো অনেক বড়। দেখা যেত যে অনেক আত্মীয় স্বজন আছে, তারা যদি বিষয়টা প্রশ্ন করতেন তাহলে উনি এই গল্পটা বা এই ঘটনাটা উপস্থাপন করতেন আর কি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই শিলা প্রজাতির জিনগুলো এগুলো আসলে কেমন হয় এটা তো আমাদের আজকের ঘটনা থেকে আপনারা বুঝতেই পারলেন। আর এটা থেকে আমাদের শিক্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আগ বাড়িয়ে কারোর সাথে এই পায়ে পা দিয়ে ঝগড়া করতে যাওয়া উচিত না, বা কাউকে চ্যালেঞ্জ জানানো উচিত না। সাহস যেখানে দেখানো প্রয়োজন, নেহায়াত না দেখালেই নয়, সেখানে দেখাতে হবে। কিন্তু আগ বাড়িয়ে গিয়ে কারোর সাথে সাহস দেখানোর তো প্রয়োজন নেই। ওই জিনের কথা বাদ দিলাম, কোনো মানুষের সাথে যদি আমরা এই ধরনের আচরণ করি, সেই মানুষটাও কি ক্ষিপ্ত হবে না? সেই মানুষটাও কি মনে কষ্ট করবে না? নিশ্চয়ই হবে। আর এই জিনেরা তো অত্যন্ত ধূর্ত এবং শক্তিশালী, তাদের সাথে এই ধরনের আচরণ করলে ওরা তো আরো ক্ষিপ্ত হবে। আমাদের সাথে কেউ একটা খারাপ আচরণ করলে আমরা মৃত্যুর আগ পর্যন্ত সেটা মনে রাখি, আর এদের ব্যাপারটা তো আরো সেন্সিটিভ। তাহলে বুঝতেই পারছেন যে এই ব্যাপারগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সকলকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি মাহবুব হাসান সিয়াম ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবার প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার ধর্মালের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্যাট